আসসালামু আলাইকুম। এতিম ছেলের ভালোবাসা তৃতীয় পাঠ। ঘড়িতে দেখি রাত প্রায় 4টা। ভোরের একটা ট্রেন আছে ঢাকা যাওয়ার। হাঁটতে হাঁটতে রেল স্টেশনে চলে আসলাম। বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দিলাম। তারপর সকালে ট্রেনে উঠে ঢাকায় চলে আসলাম। এখন প্রায় 1টা বাজে। ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। রাস্তার পাশে হোটেলে দুপুরের খাবার খেলাম। এখন একটা থাকার জায়গা খোঁজা লাগবে। অনেকক্ষণ খুঁজে একটা মেসে ফাঁকা রুম পেলাম। ওটাই উঠে বললাম। থাকার জন্য রুম পাওয়া গেল। এখন একটা কাজের জোগাড় করতে হবে। পরের দিন সকালে কাজের খোঁজে বের হলাম। অনেক খোঁজাখুঁজি করেও একটা কাজও পেলাম না। এভাবে কয়েকদিন চলে গেল, কিন্তু কাজ পাচ্ছি না। এদিকে কাছে যে টাকা ছিল তাও প্রায় শেষ হয়ে আসছে। এমন চলতে থাকলে না খেয়ে মরতে হবে। পরের দিন কাজ খুঁজতে আবার বের হয়েছি। এমন সময় কোথা থেকে কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো। ওদের মধ্যে একজন চাকু বের করে বলল, কাছে যা আছে সব বের কর, না হলে এই যে ছুরি দেখছিস এটা দিয়ে তোর পিঠ ফুটো করে দিব। আমি বললাম, বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। শালা মিথ্যা কথা বলছিস কেন? তোরে তো দেখে মনে হচ্ছে না যে তুই ফকিন্নির পোলা। ভাই সত্যি বলছি, আমার কাছে টাকা নাই। আরেকজন বলল, এই তোর ওই শালারে চেক কর, কিছু না পেলে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দে। আমার কাছে কয়েকশো টাকা আছে, এগুলো নিয়ে নিলে দুপুর থেকে না খেয়ে মরতে হবে। এজন্য ওদের থেকে টাকাগুলো বাঁচাতে দৌড় দিলাম। ছেলেগুলো আমার পিছু পিছু দৌড় দিছে। আমি আরও জোরে দৌড় দিলাম, কিন্তু তারপরও ছেলেগুলো আমাকে ধরে ফেললো। এরপর ওরা সবাই মিলে আমাকে মারতে শুরু করলো। মারা শেষে আমার কাছে যা টাকা আছে সব কেড়ে নিল। আমার তখন ওটার মতো আর শক্তি নেই। ওদের ভিতর একজন এসে চাকু দিয়ে আমার হাতে একটা টান দিয়ে বলল, শালা এতক্ষণ দৌড় দেওয়ানোর শাস্তি ভোগ কর। এই বলে ওরা চলে গেল। হাত থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। ব্যথার যন্ত্রণায় হাত নাড়াতে পারছি না। এমনভাবে রক্ত পড়তে থাকলে কিছুক্ষণ পরেই রক্ত শূন্যতায় মারা যাব। চোখের সামনে বাবা মাকে দেখতে পাচ্ছি। এরপর চারিদিকে ঝাপসা দেখতে লাগলাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালে, কাটা হাতে ব্যান্ডেজ করা, আর এক হাতেও দেখি স্যালাইন লাগানো। আমার জ্ঞান ফেরা দেখে নার্স বলল, ভেবেছিলাম আপনি হয়তো বাঁচবেন না, কিন্তু উপরওয়ালার অশেষ রহমতে বেঁচে গেছেন। আমি কোথায়? নার্স বলল, ঢাকা মেডিকেল হাসপাতালে। 3 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আচ্ছা, আমাকে এখানে কে এনেছে? এক ভদ্রলোক। উনি যখন আপনাকে হাসপাতালে নিয়ে আসে ততক্ষণে আপনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। ডাক্তার বলল, রক্ত খননের জন্য আপনার বাঁচার সম্ভাবনা কম। যদি বাঁচাতে চান তাহলে দ্রুত 6 ব্যাগ বি পজিটিভ রক্ত জোগাড় করুন। উনি নিজে আপনাকে 2 ব্যাগ রক্ত দেয়, আর বাকি রক্ত ব্লাড ব্যাংক থেকে কিনে আনে। নার্সের কথা শুনে মনে হলো পৃথিবীতে তাহলে এখনও ভালো মানুষ আছে। নার্স বলল, উনি আপনাকে বলেছিল আপনার জ্ঞান ফিরলে ওনাকে যেন জানাই। আমি কল করে জানাচ্ছি। নার্স চলে গেল। বিকেলে ভদ্রলোক এলো আমার সাথে দেখা করতে। আমার চেয়ে ওনাকে বেশি খুশি মনে হচ্ছে। আমাকে দেখেই বলল, তোমাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। এখন বলো তোমার বাবা মা কোথায়? ওনাদের খবর দিতে হবে। ওনারা কত টেনশনে আছে আল্লাহ ভালো জানে। আমি বললাম, কাকে জানাবো? পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। কি বলো সত্যি? আমার বয়স 7 বছর। তখন একটা অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যায়। এরপর থেকে একাই থাকি। মামা মামির কথা বললাম না। পুরোনো কথা মনে করে দিয়ে মনে হয় কষ্ট দিলাম। আগে কষ্ট পেতাম, এখন আর কিছু মনে হয় না। আচ্ছা, তোমার এই অবস্থা কে করেছে? রাস্তায় গুন্ডাদের সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর উনি বলল, আচ্ছা তাহলে কোনো কাজ পেয়েছো? না। উনি একটু ভাবলো, এরপর বলল, আচ্ছা তুমি কি কাজ পারো? রান্নাবাদী দিয়ে সব কাজই পারি। গাড়ি চালাতে পারো? পারি। ভদ্রলোকটি বলল, আগে সুস্থ হও, তারপর তোমার কাজের ব্যবস্থা করা আমার দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তোমার নাম তো জানা হলো না। জি, আমি অনিক হাসান। ভদ্রলোকটি বলল, আমি আশরাফ চৌধুরী। আচ্ছা, তুমি রেস্ট নাও। এরপর উনি আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, এই টাকাগুলো রাখো। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, জানি না এই ঋণ কীভাবে শোধ করব। এরপর আর আমাকে ঋণী করবেন না। এই টাকাগুলো এমনি এমনি দিচ্ছি না, তোমার চাকরির বেতনের অগ্রিম টাকা। এখন তো নাও। আমি টাকাগুলো রেখে দিলাম। উনি চলে গেল। হসপিটালে আরও 7 দিন থাকতে হবে। হসপিটাল থেকে বের হয়ে মেসে গেলাম। আশরাফ স্যারের কথা মতো সব কিছু গুছিয়ে নিয়ে ওনার দেওয়ার ঠিকানা মতো জায়গায় আসলাম। সামনে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটি বাসা। দারোয়ান আমাকে বলল, কি চাই এখানে? এটা আশরাফ স্যারের বাসা না? হ্যাঁ, কিন্তু উনি তো বাসায় নেই, ফিরতে বিকেল হবে, আপনি অন্য সময় আসুন। আমি আর কথা না বলে কিছু দূরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। ঘড়িতে দেখি 3টা বাজে। তার মানে আশরাফ স্যারের আসতে আরও 2 ঘন্টা মতো লাগবে। এখানে শুধু শুধু বসে থাকার চেয়ে আশেপাশে ঘুরে দেখাই ভালো। আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা পার্ক পেলাম। আমি পার্কের ভিতরে ঢুকে ঘুরতে লাগলাম।